মোস্তফা মামুন মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানি যে আজকে তিনি যে কক্সবাজার থেকে শুরু করে মহেশখালী যে জায়গায় তিনি আজকে ঘুরেছেন এবং সমাবেশে অংশ নিয়েছেন, সেখানে একটি কথা তিনি বলেছেন যে এই যে বিদ্যুৎ বা জ্বালানি খাত নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে একটি মহল। আপনার কাছে কি মনে হয় যে এই খাত তো খুবই গুরুত্বপূর্ণ এবং দেশের জন্য আসলে, কারণ এটার সাথে অর্থনীতির বিশাল একটি সম্পর্ক রয়েছে, সেখানে কারা এই ধরনের সংকট বা বিভ্রান্তি তৈরি করতে পারে বলে মনে করছেন আপনি? দেখেন, আমার কাছে মনে হয় তাদের এটা এটা লম্বা লম্বা আসলে সংকটের একটা হিস্ট্রি আছে। সংকটটা ঠিক যে কেউ হুট করে তৈরি করে ফেলছে বা কেউ করছে, সেটা স্লাইট হচ্ছে জিনিসটাকে কেউ ব্যবহার করার চেষ্টা করতে পারে, এটা নিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করতে পারে, কিন্তু কারো পক্ষে এটা ঘটানো বা কেউ ঘটাচ্ছে ঘটানোর ভিতরে মূল এটা আসলে না আর কি আমার কাছে মনে হয়। কি হয়েছে দেখেন, আমাদের দেশে আমরা প্রথম হচ্ছে আমাদের এলএনজির যে সংকট, টার্মিনালের সমস্যা, তারপর হচ্ছে আপনার এই যুদ্ধের কারণে দাম বেড়ে যাওয়া আনা, এটা হচ্ছে একটা সংকট। দ্বিতীয় হচ্ছে আমাদের যে বিদ্যুতের সংকটটা হচ্ছে গ্যাসের অভাবের কারণে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। রূপপুর যে ইয়াতে যুক্ত করার কথা ছিল সেটা আমরা করতে পারিনি। তারপর হচ্ছে আপনার আমাদের যে প্রাইভেট যে পাওয়ার প্ল্যান্টগুলো, সেগুলোর আসলে অনেক টাকা পরিশোধ করছে, ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে, কিছু বকেয়া পড়ে গেছে, সেগুলোর জন্য তারা চাপ দিচ্ছে। ফলে সরকারের আসলে একটা বহুমুখী সংকটের মধ্যে পড়েছে। এবং এটা আসলে নতুন না। আসলে আমি যদি বলি একটু পিছনে যাই, যে আওয়ামী লীগ সরকার যখন প্রথমে এসেছিল তখন কিন্তু একটা শর্ট টাইম সলিউশনের দিকে গিয়েছিল, কুইক রেন্টাল। তখন আসলে অবস্থা ভালো ছিল না। বিএনপির গত সময় আসলে শেষ সময় বিএনপির জন্য সাফার করেছে। আচ্ছা, সেটা করেছিল এবং প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট দিয়েছে। দেখেন, প্রথম কিন্তু লক্ষ্যটা ছিল কুইক সমাধান, কিন্তু তারপরে যেটা এটা একটা ব্যবসার একটা জায়গা হয়ে গেল। আপনার পাওয়ার প্ল্যান্টগুলো কিন্তু দিয়েছে অনেক ক্ষেত্রে অপরিকল্পিতভাবে, এবং তাদেরকে অনেক টাকা দিতে হয়েছে ক্যাপাসিটি চার্জের কারণে। তো এটা হচ্ছে একদিকে। তারপরে আদানিরটাও খুব যে আমাদের জন্য ভালো ডিল হয়েছে তা না, কিন্তু আদানিরটা এক্সপেন্সিভ, খরচ বেশি, এবং সেটা একটা। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের বিদ্যুৎ খাতের যে তাৎক্ষণিক আমাদের যে বিদ্যুৎ লাভ হয়েছিল, সেটা কিন্তু একই সঙ্গে বোঝা হয়েছিল আমাদের রিপেমেন্ট করা দেশে বিদেশে। তো এইটা হচ্ছে এই প্রসেসটা যখন এসছে, নতুন সরকার যখন এসছে, তখন তারা রিয়েলিস্টিক্যালি যখন জিনিসটা দেখেছে বা একটা হোলিস্টিক অ্যাপ্রোচে গেছে, গ্যাস বিদ্যুৎ জ্বালানি ওভারঅল, তখন আসলে দেখেছে যে আমাদের বর্তমানটা আমরা চালাচ্ছি, কিন্তু এটা আসলে এটার কোনো এটা ঠিক আপনাকে যে কোনো দিন এটা কলাপস করতে পারে। এবং এই সময় দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে উপসাগরের যুদ্ধ, প্রথম হচ্ছে রাশিয়ার ইউক্রেনের সংকট, তারপর হচ্ছে সর্বশেষ যে ইরান, এবং এই সব কিছু মিলিয়ে একটা বড় সংকটে আমরা পড়েছি। আবার ধরেন আমাদের দেশের যে গ্যাসের সংকটটা, আমরা দেশীয় কূপ থেকে আসলে খুব বেশি, একটা সময় যেমন আজ থেকে 20-25 বছর আগে তো আমাদের দেশে যথেষ্ট ছিল, এখন আমাদের কূপগুলোতে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা কূপ খননের দিকে আমরা যেতে পারছি না। আমাদের আর্থিক সংকটে সব কিছু মিলিয়ে আমরা একটা একটা মাল্টি ডাইমেনশনাল প্রবলেমে পড়েছি। এখন এই উপায় আসলে আজকে আমরা যে স্টোরিটা করেছি, আমাদের যেটা দেখালেন আপনি আগামী সময়ে 5টা সংকট, এখন এটা এমন একটা জিনিস যে আপনার গ্যাসের কারণে হচ্ছে আপনি বিদ্যুৎ, যেমন আমরা এই সংকটের মধ্যে একটা দেখছি যে ক্যাপটিভ যে ইয়েগুলো আছে ইন্ডাস্ট্রিতে, যে বিদ্যুৎ, সেইটাকেও যদি সরিয়ে এনে আমাদের ইয়াতে যোগ করা যায়, সেই ব্যবস্থাও কথা আমাদের ভাবতে হবে। জিনিসগুলো এইরকম জটিলতায় আমরা পড়েছি। এখন যখনই এরকম জটিলতা, তখন তো রাজনীতির সুযোগ তৈরি হয়, এবং সেই রাজনীতি তো বাংলাদেশ এখন 2 রকম রাজনীতি। একটা হচ্ছে ধরুন বিএনপি ক্ষমতায়, জামাত আমরা যা ভেবেছিলাম তার জন্য তীব্রভাবে বিরোধিতা করছে জামাত এনসিপি, এবং আবার আরেকটা শক্তি তো আছে, তার 2 দলের যে চিন্তা করে কমন শক্তি আছে। এবং এটা হয়তো এটা একটা বিষয় যে এই যে বিদ্যুতের যে ব্যবস্থা, পাওয়ার প্ল্যান্ট, এটা কিন্তু ওই সরকারের আমলে আসলে প্রাইভেটাইজেশন হয়েছে, এবং সেটা দিয়ে ওই যে তাৎক্ষণিক সমাধান হয়েছিল। ফলে ওই দিক থেকে স্যাবোটেজ করা এই চিন্তার জায়গা কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমরা প্রোডাকশন লাইন দেখতে পাই, প্রোডাকশনের সেই রকম আমরা প্রোডাকশন দেখতে পাই না, অনেকগুলো সংকট তৈরি হয়। আবার ধরেন এর মধ্যে ভূ রাজনীতির অনেক বিষয় আসে, যেমন আমাদের যে এলএনজি টার্মিনালটা যে নষ্ট ছিল, সেটা কেন আসলে ঠিক হচ্ছিল না, কারণ টেকনোলজিক্যালি কিন্তু এত লম্বা সময় লাগার কথা না। এরকম একটা প্রশ্নও কিন্তু বিশ্লেষকরা এরকম একটা প্রশ্ন তুলেছিলেন যে এটার পক্ষে অন্য কোনো ব্যবসায়ী স্বার্থ আছে কিনা। ফলে বিদ্যুৎ জ্বালানি আসলে পুরো গ্লোবালি কিন্তু এখন ইন্টারন্যাশনাল বিজনেসের একটা জায়গা, ডোমেস্টিক, এবং আমাদের দেশে আমরা গত 20 বছরে দেখেছি যে পাওয়ার প্ল্যান্টই হচ্ছে আসলে আর্থিক লাভ, নিজে লাভবান হওয়ার একটি সুযোগ হলো, তাতে অনেকগুলো স্টেক হোল্ডার লাভ হওয়ার সুযোগ থাকে। ফলে সবকিছু মিলিয়ে এত বড়, যেখানে অনেক বেশি স্টেক, লাভের অনেক সুযোগ, যেখানে দুর্নীতির একটা ধারাবাহিকতা ছিল, অর্থ উপার্জনের একটা রাজনৈতিক বা কি বলা যায় নানান গোষ্ঠীর হচ্ছে অর্থ উপার্জন ব্যবস্থা ছিল, ফলে তারা তো বসে থাকবে না, সেই জায়গায় তাদের থাকতে পারে। কিন্তু আমি যেটা মনে করি, টোটালি
এটা বৈশ্বিক সংকট, আমাদের ম্যানেজমেন্টের সংকট, আমাদের দূরদর্শিতার অভাব, লং টার্ম প্ল্যান রাখা। এখন যেমন আজকে আমি দেখলাম যে 10 বছরের প্ল্যানের কথা বলা হচ্ছে, এটা লাগবে। এবং এখন আমাদের কি লাগবে জানেন, শর্ট টার্ম সলিউশন লাগবে, যে কোনোভাবে হোক। একটা মধ্যমেয়াদী লাগবে, একটা লং টার্ম লাগবে। আমরা লং টার্মে যদি করি তাতেও হবে না, কারণ হচ্ছে লং টার্ম হলে আমরা 6 মাস 1 বছরের মধ্যে খুবই ডিভাস্টেটিং সিচুয়েশন হবে, কারণ আমাদের ইন্ডাস্ট্রি বসে যাচ্ছে, আমরা দেখেন আমাদের কারখানা বন্ধ থাকছে, ঠিক আছে, এবং সেটার কারণে আমার গ্যাসের সংকটের কারণে বিদ্যুৎ হচ্ছে না, ফলে মানুষের সাফারিংস হচ্ছে। ফলে খুব কুইক কিছু সমাধানের দিকে যেতে হবে, এবং আমরা দেখছি সেরকম চেষ্টা হচ্ছে। কিন্তু সেই সমাধানগুলো আমরা যদি একটু আজিল বাড়ি হেলার কাছ থেকে একটু শুনি যে সরকারের আসলে পরিকল্পনার জায়গাগুলো কি এই সংকটগুলো মোকাবেলা করবার ক্ষেত্রে। আমি সাংবাদিক মোস্তফা মামুনের চমৎকার বিশ্লেষণ শুনছিলাম, কিন্তু আমি এই শর্ট টার্ম লং টার্ম এই শব্দ থেকে বের হয়ে এসে আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের জ্বালানি যে সিকিউরিটি, এটা হলো আমদানি নির্ভর, অর্থাৎ ইম্পোর্ট বেসড একটা আমাদের জ্বালানি নীতি। এই যে আমদানি নির্ভরতাকে কমাতে হবে। আমাদের ডোমেস্টিক্যালি যে গ্যাস টিউব গুলো এখনো এক্সপ্লোর করা হয়নি, বা আমাদের পাপেক্স দ্বারা আমরা যে এক্সপ্লোর করি, পাপেক্স কে যদি আপনি ইনঅ্যাক্টিভ রাখেন এবং দেশীয় গ্যাস উৎপাদন যদি বৃদ্ধি না করে আপনি যে জ্বালানি আমদানি নির্ভরতা, এলএনজি আমদানি করছেন আপনি পয়সা খরচ করে। এবার উনি যেটা বললেন যে আপনার মহেশখালীর টার্মিনালে কিন্তু ওই যে আগুন লেগেছে, একটা আগুন লাগার ফলে একটা টার্মিনাল কাজ করছে না, সেখানে এলএনজি যে আমদানি করছে সেটা আনতে পারছে না। এরকম আমদানি নির্ভরতা জ্বালানি থাকলে আপনার যে কোনো সময় যে কোনো সমস্যা হতেই পারে। সেজন্য আমাদের সরকারের এবার যে প্রধান উদ্দেশ্য সেটা হলো যে মানুষের একটু সাময়িক, যেহেতু আমরা মোস্তফা মামুন ভাই ভালো করেই বলেছেন যে উত্তরাধিকার সূত্রে আমরা একটা এরকম ফ্রাজাইল আপনার জ্বালানি গ্যাস বিদ্যুতের এই অবস্থা পেয়েছি। সুতরাং একটু কষ্ট হলেও আমরা যদি ডোমেস্টিক্যালি নিচ হই, গ্যাসটা উৎপাদন করতে অথবা রিনিউয়েবল এনার্জি বিশেষ করে সোলার সিস্টেমের দিকে যেতে পারি, তাহলে কিন্তু আমরা একটা জ্বালানি নির্ভরতা পাই। এইটা আমাদের দিকে যেতে হবে। আর মোস্তফা মামুন ভাই যেটা বলেছে এটা ঠিক, যে বিগত সরকার যে ক্যাপাসিটি চার্জের ফলে আমাদের পয়সা দিতে হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন করে দিতে পারছে না। আরেকটা কথা যে দেখেন, আমাদের প্রশাসনে এবং বিদ্যুতের বিভিন্ন জায়গায় এখনো কিন্তু পতিত ফ্যাসিবাদরা তাদের যে আমাদের প্রশাসনের বিভিন্ন ব্যুরোক্রেসিতে আপনার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। এখন বিরোধী দলের প্রতি আমার একটা বক্তব্য যে দেখেন, বাংলাদেশে এখনের সবচেয়ে বড় ইস্যুটা কি দেখেন, 24-এর গণ অভ্যুত্থানে যিনি পরাস্ত হলেন, পলাতক যে আসামি, তিনি দিল্লিতে বসে আমার রাজনীতি করছে। সরকার তার বিরুদ্ধে একটা প্রেস নোট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কিন্তু আমাদের বিরোধী দলগুলো কিন্তু কথা বললো। তা না করে যখন বিরোধী দলগুলোর কথা বলা উচিত ছিল যে ভারত কেন একজন আপনার পলাতক আসামিকে আশ্রয় দিয়েছে ভালো কথা, কিন্তু তাকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, সেই কথা না বলে তারা আমাদের যে ডোমেস্টিক্যাল যে সমস্যাটা এখন শুরু হয়েছে, বিশেষ করে বিদ্যুৎ জ্বালানি বিদ্যুৎ নিয়ে বা গ্যাস নিয়ে, গাছের স্বল্পতা নিয়ে, সেটা প্রতিবাদ করবে, এটা ঠিক আছে। কিন্তু বিরোধী দল যে ওই আপনার পলাতক হাসিনা যে বিদেশে বসে রাজনীতি করছে, একটা কথা বলবে বিরোধী দলগুলো সরকারের থেকে বেশি উচ্চস্বরে কথা বলবে এইসব বিষয়ে। 24-এর গণ অভ্যুত্থানে তো আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। এখন আপনি মানে ওই যে আমরা বলছি যে ফ্যাসিবাদের ভাষায় কথা বলছেন, মানে 6 মাসের একটি সরকারকে আপনি এখনই ব্যর্থতা দায় ঠায় দিয়ে পলিটিক্যাল ইম্যাচুরিটি দেখিয়ে আপনি সরকারকে ফেলে দেবেন। অথচ প্রতিবেশী রাষ্ট্রে যে একটা ফ্যাসিবাদী শক্তি, আমরা এই বিষয়ে আসবো। আমরা এটাই বলছি যে আপনার আমরা যে বলছি যে দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের মদত যোগানো হচ্ছে, জামাত ইসলামের এই রাজনীতিটাকে বন্ধ করতে হবে। তিনি একটা নতুন সরকারকে ফেলিয়ে দেবেন, আবার আমাদের জ্বালানি যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে প্রতিবাদ করতে হবে, এটা ঠিক, সেগুলো নিয়ে ভয়েস রেজ করতে হবে, এটা ঠিক। আর আমি যেটা বললাম যে আমরা ডোমেস্টিক্যালি যদি নিচ হতে পারি, আমাদের আমদানি নির্ভরতা কমিয়ে
তাহলে আমাদের বিদ্যুৎ সেক্টরটা ভালো হবে। আপনি ওই যে কুইক রেন্টাল, এই যে শর্ট টার্ম, মিড টার্ম, এই সমস্ত শব্দ থেকে এসে আমাদের একটু কষ্ট হলেও আমদানি নির্ভরতা কমিয়ে আমাদের জি সালাউদ্দিন আইয়ুবী, আমদানি নির্ভরতা কমিয়ে সামনের দিনগুলোতে এই খাতে আসলে নিজেদের শক্তি বৃদ্ধির কথা ভাবছে সরকার, এবং 10 বছরের একটি পরিকল্পনার কথাও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। সেই জায়গায় আপনারা কতটা আসলে আশাবাদী হতে পারেন সালাউদ্দিন আইয়ুবী? দেখুন, প্রথম যে কোনো সমস্যার সমাধানের জন্য শর্ত হলো সমস্যাটাকে সমস্যা হিসেবে মেনে নেওয়া, সমস্যার স্বীকৃতি দেওয়া। কিন্তু কেন যেন এই সরকারের শুরু থেকেই একটা দুর্বলতা আমরা দেখছি, কোন সমস্যাকে স্বীকৃতি দিতে তারা অকুণ্ঠ চিত্তে সততার পরিচয় দিতে পারছে না। যখন তেল সংকট হলো, ইরান ইউএসএ যুদ্ধের কারণে, তেল সংকটের কারণে ইয়েগুলোতে, পাম্পগুলোতে লাইন ধরলো, অকটেন পেট্রোল ডিজেলের জন্য একের পর এক লাইনে মানুষ বিধ্বস্ত অবস্থা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো। সেই সময় দাঁড়িয়েও জ্বালানি মন্ত্রী সংসদে 300 বিধিতে বক্তব্য দিয়ে বললো যে দেশে কোনো জ্বালানি সংকট নাই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে এবং কোনো ব্যক্তি বিশেষভাবে এটা করেছে, দায় দিলেন। ঠিক 2 দিন পরেই আবার এটাকে স্বীকৃতি দিয়ে তিনি সেটা সমাধানের জন্য সবার কাছে সহযোগিতা চাইলেন এবং প্রধানমন্ত্রী বিরোধী দলকে আহ্বান জানালেন। কমিটি হলো, কমিটি সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা করে সমাধানের জন্য চেষ্টা করলো। শুরুতে কিন্তু তারা স্বীকৃতিটা দিল না। কিছুদিন আগে ভুতুরে বিদ্যুৎ বিল পাওয়া গেল। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিল কেন ভুতুরে হয়েছে, অতীতের চেয়ে রেকর্ড সংখ্যক বিদ্যুৎ বিল বেশি এসেছে, এটা নিয়ে মানুষের উদ্বেগ উৎসাহ, সবাই সোশ্যাল মিডিয়া লেখালেখি করলো, বিরোধীরা এটা নিয়ে কথা বললো। কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে একটা দেওয়া হলো, কেউ যদি বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার করার চেষ্টা করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এই বিদ্যুৎ ভুতুরে বিল আসতে পারে, এইটাকে বিদ্যুৎ মন্ত্রণালয় অস্বীকার করলো। এইটা বিবৃতি দেওয়ার 24 ঘন্টা না যেতেই এখান থেকে আবার বিদ্যুৎ মন্ত্রণালয় সরে আসলো। সরে আসার পর আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র উপদেষ্টা জাহিদ সাহেব তিনি বক্তব্য দিয়ে বললেন, কারো যদি বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা হয় তিনি এই পন্থা এটা সমাধান করতে পারেন। তিনি সমস্যাটাকে তখন স্বীকৃতি দিলেন, কিন্তু আগে এটাকে অস্বীকার করা হলো। ঠিক একইভাবে এখন বিদ্যুতের সংকট চলছে, গ্যাসের সংকট চলছে। মানুষ শুধুমাত্র পারিবারিকভাবে বিপর্যস্ত না, গ্যাসের সংকটের কারণে ডিবিএল গ্রুপের মতো বড় গ্রুপের সকল কোম্পানি ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। গাজীপুরের ফ্যাক্টরিগুলোকে পর্যালোচনা করে দেখা গেছে 26 থেকে 31% পর্যন্ত ফ্যাক্টরি শ্রমিককে ছুটি দেওয়া হয়েছে উৎপাদন কমে যাওয়ার কারণে, গ্যাসের সংকটের কারণে। এই যে গ্যাস সংকট, তেল সংকট ছিল কিছুদিন আগে, এই যে এখন বিদ্যুৎ সংকট চলছে। আমি যখন আপনাদের সাথে যুক্ত হয়েছি টকশোতে কথা বলার জন্য, এই সময় প্রায় 2 ঘন্টা যাবত এখানে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ যে থাকে না, গ্রামে গঞ্জে শহরেও বিদ্যুৎ থাকে না, মানুষ যে সংকটে আছে, এই সংকটটা স্বীকার না করে বলছে যে বিদ্যুৎ নিয়ে, জ্বালানি নিয়ে কেউ না কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মানুষ তো বুঝছে যে তার কাছে বিদ্যুৎ, তার বাড়িতে বিদ্যুৎ নাই, তার ফ্যাক্টরিতে বিদ্যুৎ নাই, তার শিক্ষা প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে, জায়গায় জায়গায় বিদ্যুৎ নেই। এটা প্রধানমন্ত্রী যতই বলুক যে এটাকে বিভ্রাট করা হচ্ছে, বিভ্রাট কেন হবে? এটা তো বাস্তব যে বিদ্যুৎ থাকছে না। আপনি যদি এটাকে অস্বীকার করেন, আমার কাছে মনে হচ্ছে অতীতের যে 2-3টা রেকর্ড বললাম, সেই রেকর্ড বলছে শীঘ্রই এটাকে আবার স্বীকার করে নেওয়া হবে, এটাকে সমাধানের জন্য চেষ্টা করা হবে। যেন আমি বলবো সমস্যাটাকে আগে স্বীকৃতি দেওয়া হোক, তারপর সরকারি দল, বিরোধী দল, এক্সপার্টিস যারা আছে দেশি বিদেশি সবাইকে নিয়ে বসে এটাকে কিভাবে সমাধান করা যায় সে উদ্যোগটা সরকার নিতে হবে। জি আজল ভাই হেলাল, তাহলে এই সমস্যাগুলো যেটি সালাউদ্দিন আইয়ুবী বলছিলেন যে আপনারা সমস্যাগুলোকে স্বীকৃতি দিতে চান না, অর্থাৎ প্রথমে অস্বীকার করেন, পরবর্তীতে যখন সেটি সংকটটি বাড়ে তখন আপনারা সেটা নিয়ে আলোচনা করেন এবং বিরোধী দলের সহযোগিতা চান। এবারও তাই করছেন। দেখেন, এই যে বিদ্যুতের যে শর্টেজ আর যে গ্যাসের যে শর্টেজ এবং বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, এই সমস্যাটা কিন্তু রাজনৈতিক না, এই সমস্যা হলো টেকনিক্যাল সমস্যা এবং
সম্পদের অভাবের সমস্যা। আমাদের গ্যাস নেই, বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না। আমাদের এলএনজি আমদানিতে আমি যেটা বললাম যে অগ্রুলেটর কোম্পানি মহেশখালীতে ওটা পুড়ে গেছে, ওটা 8ই আগস্ট থেকে মনে হয় কাজ শুরু হয়েছে, রিপেয়ার শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। এই যে এইগুলোকে স্বীকৃতি দিলে বা না দিলে যে বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে এমন কিছু না, এটা টেকনিক্যাল একটা ব্যাপার এবং সম্পদের একটা বিষয়। এই জন্য আমি প্রথমেই বলছি যে আমার বক্তব্যতে আপনি বুঝছেন যে এই সমস্যাটা যে আছে এটা মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপি সহ সবাই এটা স্বীকার করছে, কিন্তু এইটার সমাধান যেটা আমরা বলছি যে এই সমস্যাটা তো আমরা তৈরি করিনি, এই সমস্যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এখন এইটাকে আপনাকে রিপেয়ার করে সমাধান করতে হবে। এই জন্য আমি বলছি যে ডোমেস্টিক্যালি উৎপাদন বাড়াতে হবে। আমি সেইটা বলছি, ডোমেস্টিক্যালি উৎপাদন বাড়াতে হবে। বিশেষ কি উৎপাদন? আপনার গ্যাস এক্সপ্লোর করতে, আমাদের যেহেতু গ্যাস রয়েছে, তারপরে আমাদের সোলার সিস্টেম চালু করতে হবে। সেটা তো খুব দ্রুত সেটা করা যাবে, তো সেটা তো প্রক্রিয়ার বিষয় আছে, সেটা সময় সাপেক্ষ প্রক্রিয়ার বিষয়। বিষয়। এখন কিন্তু সেই সময়টাতে বিকল্প কি হতে পারে? মানে যেহেতু বিদ্যুতের ঘাটতি তৈরি হচ্ছে, আমরা এলএনজি আমদানি করছি, সেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছি। আমরা তেল কিনছি, তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ওই যে মোস্তফা ভাই বললো যে রূপপুরে ওইটা এখনো জাতীয় গ্রিডে আসেনি, রামপাল বিদ্যুৎ প্রকল্প আর শেখ হাসিনা যেটা করে রেখেছে সেটা আসেনি। আমাদের যে কুইক রেন্টাল বা ওই যে ওই রেন্টাল যে বিদ্যুৎ ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কোম্পানিগুলো আছে, সেগুলো এখন আপনার বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না, কারণ গ্যাস পাচ্ছে না। কিন্তু তাদেরকে আবার উৎপাদন ক্ষমতা যা আছে সেই টাকাও দিতে হচ্ছে। এটা নানামুখী সমস্যা। এই সমস্যা আমরা বলছি যে দ্রুত সমাধান হবে। দ্যাট ডাজ নট মিন যে আমি অস্বীকার করলাম, আমি স্বীকার করলাম এই সমস্যা দ্রুত সমাধান হবে। এইটা সেটা আমি বলছি যে এই সমস্যার দ্রুত সমাধান হবে। বিশেষ করে আপনার এলএনজি আমদানিটা ঠিক মতো আমদানি করা হবে, গ্যাস দিয়ে বিদ্যুৎ তৈরি করার জন্য তেল আমদানি করা হচ্ছে, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। এইটা যদি আমরা সৃষ্টি করতাম বা আমরা যদি এখানে দুর্নীতি করতাম তাহলে আপনি সরকারকে দোষ দিতে পারেন। সরকারের সীমিত সম্পদ, এই আপনার আপনার অল্প সম্পদ দিয়ে যতটুকু করা হচ্ছে করছে। আগের সরকারগুলো আপনার বলে গেছে যে আপনার 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে, তার 16,000 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। আসলে যেগুলো সব কাদির গরু কেতাবে আছে, গোয়ালে না, এই টাইপের কথাবার্তা। এখন একটা ওই যে মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে আমরা এলএনজি এবং আপনার গ্যাস তেল আনতে পারছি না, এরকম অনেক সমস্যা রয়েছে। তবে এই সমস্যা অতি শীঘ্রই সমাধান হবে, সমাধান হবে। আমরা আসলে সেই প্রত্যাশা রাখতে চাই, আশাও রাখতে চাই। সালাউদ্দিন আইয়ুব, একটু আসতে চাই আপনার কাছে। সেটি হচ্ছে যে নিশ্চয়ই আপনিও খবর আজকে দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে হেফাজতে ইসলামের নেতারা কথা বলেছেন এবং তিনি সেখানে গিয়েও ছিলেন, কথা বলেছেন তাদের সাথেও। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলাম কিন্তু 9টি দাবি তুলে ধরেছেন। আপনারা কি সেই দাবিগুলোর সাথে একমত কিনা বা সেগুলো দেখেছেন কিনা? দেখুন, হেফাজতে ইসলামের সাথে মাননীয় প্রধানমন্ত্রী মৌলিকভাবে যেটাকে মানে মিডিয়া উপস্থাপন করেছে, দোয়া চেয়েছেন, এটা ছিল ওনার মূল টার্গেট বা মূল কাজ। আর হেফাজতে ইসলামী যে দাবিগুলো করেছে সেটা নিঃসন্দেহে তাদের যৌক্তিকতা আছে, কথা বলার সুযোগ আছে, সরকার বিবেচনা করে দেখবে। আমি দলীয় ফোরামে এটা আলোচনার আগে এই বিষয়ে আসলে খুব বেশি কথা বলতে মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না আসলে। আচ্ছা, আজিজুল বারী হেলাল, সেটি হচ্ছে যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে 9 দফা দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তোলা হয়েছে, সেখানে আমরা প্রথম দফায় যেটি দেখেছি যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার ক্ষেত্রে ইসলামী এবং কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে হচ্ছে রাষ্ট্রের আইন প্রণয়নের একটি বিষয় যেন আসলে নিশ্চিত করা হয়, সেরকম একটি বক্তব্য। এই বিষয়ে আমরা এর আগে জামায়াতেরও অনেক ধরনের অবস্থান দেখেছি, বক্তব্য শুনেছি, কিন্তু আমরা তো দিন শেষে ধর্মের যে ব্যাখ্যাগুলো দিয়ে আইনের কথা প্রচার করা হোক বা যেভাবে বলা হোক না কেন যে শাসন ব্যবস্থা, সেটা অন্তর্ভুক্ত করার একটি প্রক্রিয়ার মধ্যে যেন যায়, সরকার কি সেরকম কোনো বিষয় আসলে ভাবছে কিনা? আমার বক্তব্য হলো যে দেখেন, হেফাজত ইসলাম বলছে যে কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা, রাইট?
এখন জামাত ইসলাম কি বলে যে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা তারা তো সেই বহু আগের থেকে বলে আসছে, এখন কেন বলতে লজ্জা লাগছে? মানে ধর্মের যে মানুষ প্রত্যাখ্যান করেছে জামাত ইসলামের কাছে, সেটা তো প্রমাণ এখন আর একবার হলো। হেফাজত ইসলাম প্রকাশ্যে দাবি করছে যে কোরআন সুন্নাহর ভিত্তিতে, যেহেতু তারা একটা ইসলামিক দল, তাহলে জামাতে ইসলাম কি দাবি করে তারা ইসলামিক দল, তাই তারা বলুক যে কোরআন সুন্নাহর আলোকে দল রাষ্ট্র পরিচালনা হবে না। তাদের সেই একামতের দিন, তারপরে সৎ লোকের শাসন, আল্লাহর আইন, যা এগুলো কই গেল? রাজনীতিতে যে ডাবল ডিলিং, হেফাজত ইসলাম তো ডাইরেক্ট বললো যে সে তারা যেটা চায় সেটা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানালো, প্রধানমন্ত্রী জনগণের সাথে সংসদে আলোচনা করে এগুলো ঠিক করা হবে। সিদ্ধান্ত কি হবে আমি জানি না, কিন্তু জামাত ইসলাম কেন আউটরাইট রিজেক্ট করলো যে এখন বলতে পারবো না? তাদের জামাতে ইসলামী বাংলাদেশ মানে ইসলাম তারা প্রতিষ্ঠা করবে, শরিয়া আইন তারা প্রতিষ্ঠা করবে, তারা কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে, এই কথা বলে আজ গত 40 বছর রাজনীতি করছে, তারও বেশি সময় ধরে জামাত ইসলামের। এখন বলতে লজ্জা লাগছে কেন এই কথাটা? ইসলামের নাম ধারণ করে ইসলামের কথা বলতে লজ্জা লাগে, এ কোন ধরনের রাজনীতি ভাই? আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করি, আমরা তো আমাদের জাতীয়তাবাদী যে আদর্শ, আমাদের যে 19 দফা, আমাদের যে এগুলো বলতে তো লজ্জা লাগে না আমাদের? আমাদের যে আপনার আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস, এই যে আমরা বলি, এটা বলতে লজ্জা লাগে না তো? বাংলাদেশি জাতীয়তাবাদ আমরা বলি, বাঙালি জাতীয়তাবাদ না, এটা বলতে লজ্জা লাগে না তো? তাদের এই যে কোরআন সুন্নাহর আলোকে একটা ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র, তারা এতদিন যা বলছে সেখান থেকে ইউটার্ন নিচ্ছে কেন? হেফাজত ইসলাম তো ডাইরেক্ট বলছে, আপনারা ইউটার্ন নিচ্ছেন কেন? জি, আমরা সালাউদ্দিন আইয়ুবী যদি এখানে কিছু বলবার থাকে। যে এখানে দেখুন 9টা দাবি পেশ করা হয়েছে, এটা হলো একটা দাবি। জামাত ইসলামী হেফাজত ইসলামের সবগুলো দাবির সাথে একমত কিনা এই বিষয়টি আলোচনা ছাড়া কথা বলার আমি যৌক্তিক মনে করিনি। আর জামাত ইসলামী কোথায় অস্বীকার করলো বা আজকে কোথায় মানে বলতে লজ্জা পাইলো, হেলাল ভাই কেন বললো, আমার এটা বোঝা আসে না। জামাত ইসলামীকে আজকে হেফাজত ইসলামের এই 9 দফা দাবির প্রেক্ষিতে কোনো সাংবাদিক সম্মেলন করেছে অথবা কোনো ব্রিফ করেছে কিনা অথবা কোনো বিবৃতি দিয়েছে কিনা, কোনো কিছুই তো করেনি জামাত ইসলামী এটা নিয়ে। সুতরাং কেন উনি, সম্ভবত কোনো কারণে আমরা তার সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। মোস্তফা মামুন, আপনার কাছে কি মনে হয়? যে প্রশ্নটি আসলে বারবার আমাদের বিএনপির সংসদীয় নেতা বলছিলেন যে জামাত ইসলামী তারা নিজেই তো তাদের দলের মধ্যে লেখা আছে জামাত ইসলামী বাংলাদেশ, সেখানে হেফাজতে দাবিগুলো করেছে, সেগুলোর সাথে তাদের অভিন্ন জায়গাটি কোথায় বা কেন হচ্ছে তারা এখন অস্বীকারের জায়গায়? দেখেন, এটা তো এটা আসলে যদি হেফাজত হচ্ছে এক ধরনের একটা ইসলামী সংগঠন, রাজনীতি তাদের কাছে সেকেন্ডারি, যদিও মাঝে মধ্যে তারা রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করেছে। 2013-14 ব্যাপকভাবে প্রভাবিত করেছিল, তখনও তারা কিন্তু এই দাবিগুলো তারা পাবলিক স্ফিয়ারে পেশ করেছিল, কিন্তু তখন আসলে এই জিনিসটা আর কোনো পরিণতি পায় নাই। কিন্তু রাজনৈতিকভাবে তারা অত্যন্ত শক্তিশালী ছিল তখন। এবং তারপর আমরা কি দেখেছি পরের 10 বছর, তাদের শক্তির কারণে তারা ওই সময় সরকারকে কিন্তু টলমলো করে ফেলেছিল। পরে কিন্তু ওই সরকার তাদের সঙ্গে এক ধরনের ব্যালেন্স করেছে, তাদের অনেকগুলো জিনিস কিন্তু ওই সরকারের বড় একটা আসলে কি বলা যায়, তারা এক ধরনের ওই সরকারের তাদের প্রভাব ছিল, আমরা আওয়ামী লীগ সরকারের উপর অনেক কিছু তারা মেনে নিয়ে ওইটার মাধ্যমে তারা বাংলাদেশে যে হেফাজতের প্রভাবে যে আমাদের যে ইসলামী যে ভাবধারার যে মানুষ, সাধারণ মানুষের যে ইসলামমুখী বা আমাদের দেশের মানুষ ধর্মভীরু, সেই জায়গাটা ব্যালেন্স করেছে। করার ফলে হেফাজত আস্তে আস্তে অনেক রকম কিছু কিছু বলা হয় যে কিছু কিছু সুযোগ সুবিধা তাদের দেওয়া হয়েছে, নানা রকম। আপনি তাদের এই মাদ্রাসার ডিগ্রি, এই তাদের ডিগ্রিকে মর্যাদা দেওয়া হয়েছে, ফলে তাদেরকে কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, দিয়ে হেফাজতকে মোটামুটি ডরমেন্ট অবস্থায় রাখা হয়েছিল। তা এখন যেটা হচ্ছে, হেফাজতের সঙ্গে জামাতের তো আপনি জানেন যে ট্রেডিশনালি তাদের একটা রাইভালরি আছে আসলে, সেটা তাদের রাজনৈতিক দল হলেও ইসলামী যে চিন্তায় আসলে হেফাজত
চিন্তা করে সেটার সঙ্গে জামাতের আসলে এক ধরনের মানে অ্যালাইনমেন্ট মানে হ্যাঁ, নাই, মিল নেই আর মিল কি। নেই। তো এটা হচ্ছে একটা জায়গা, ফলে কখনোই তারা আসলে একভাবে মিলতে পারে না। এখন এই যে জায়গাটা বললেন, এটা জামাতের দাবি, কিন্তু যখন হেফাজত এই দাবিগুলো করে ফেলে, জামাত যদি সঙ্গে সঙ্গে হয়, তাহলে কি হয়, রাজনৈতিকভাবে আসলে হেফাজতের ওই যে তাদের অ্যালাইনমেন্ট হয়ে যাওয়ার একটা কি হয়। এবং যখন ওই থেকে একই দাবি, কিন্তু আপনি আগে করে ফেললেন, আপনার আমি সমর্থন করা মানে কিন্তু আমি সেকেন্ড বেঞ্চে চলে গেলাম, এটা তো কোনো বড় দল করতে চায় না। এর ফলে দুইটা বিষয় আছে, জামাত এটার ক্ষেত্রে যে সরাসরি করছে না, একটা হচ্ছে যে হেফাজতের যে কোনো কিছুর সঙ্গে তারা কখনোই সরাসরি অ্যালাইন হয় না। আপনারা ওই 13-14 আন্দোলনও দেখবেন সরাসরি কিন্তু, যদিও হেফাজত ছিল এবং হেফাজতের তখন যে রাজনীতি ছিল, তখনকার বিরোধী যে দল ছিল বিএনপি জামাত, তারাই তো লাভবান হচ্ছিল, কিন্তু সরাসরি কিন্তু জামাতের সঙ্গে না। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেন জামাত থেকে এনসিপি সঙ্গে জামাতের যে সম্পর্ক, সেটা থেকে এনসিপি বেড়ে যাওয়ার একটা চিন্তার কথা আমরা জানতে পেরেছি, এবং সেই ক্ষেত্রে তারা হেফাজত সহ কিছু ইসলামী দলের সঙ্গে আরেকটা জোট করার চিন্তা করছে, এনসিপি। এরকম একটা চিন্তার কথা কিন্তু আমরা জানি রাজনৈতিক পরিসরে আলোচনা হয়। তো সেই জায়গায়ও কিন্তু হেফাজতকে জামাত যেটা মনে করে, তাদের যে বাংলাদেশে যে ইসলামপন্থী যে ভোটটা, মেইন যে ভোটটা, সেটার জায়গায় হচ্ছে হেফাজতের পক্ষেই সরাসরি না হলেও হেফাজত কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিশে ওইটাকে শিফট করে ফেলার একটা চান্স কিন্তু থাকে। বলে হেফাজত কোনো কিছুতে লিড করবে, তাদের সঙ্গে জামাত মিলবে, এটা হয় না। কিন্তু দুই দলে, এবং আরেকটা মজার জিনিস দেখেন, শেষ পর্যন্ত আমাদের যে ইসলামী রাজনীতি বা মানে হয় কি, ইসলাম বা ধর্ম এক জায়গায়, রাজনীতি এক জায়গায়, আমরা বলি সেটা যখন মিলে যায় তখন বেশ জটিল হয়। কিন্তু যেটা দেখবেন যে আপনি এক জায়গায় একজন বলছেন, সেটা কিন্তু আরেক জায়গায় ওই একই জিনিস বলছেন না। ফলে এই দুটো জিনিস যথাসাধ্য দূরে থাকাই ভালো। মানুষ ধর্ম তার মতো পালন করবে। আমাদের দেশের মানুষ ধর্মভীরু, এই জন্য কোনো রাজনীতির দরকার হয় না। রাজনীতি ছাড়াই কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মভীরু, বাংলাদেশের মানুষ। ফলে এইটা ইসলাম প্রতিষ্ঠা দরকার হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে যে দাবিগুলো কোরআন সুন্নাহ, এটা কিন্তু আমাদের সব রাজনৈতিক দলই এই যে দেশের মানুষের যে ফিলিং, যে 90%, মোর দেন 90% মুসলমানের দেশ, ফলে কিন্তু তাদের এই যে মনোভাবের প্রতি সবাই মানে শ্রদ্ধাশীল থাকতেই হবে। আছে তো আপনি পারবেন না। রাজনীতি যারা করে, দু একজন ইন্ডিভিজুয়াল করতে পারে, রাজনীতি যারা করে তারা তো এই মানুষদের নিয়ে কাজ করতে হয়। এবং আমরা বরং দেখতে পাই যে ভোটের সময় এই যে ধর্মের ব্যবহার হয়, যে দলগুলো অ্যাপারেন্টলি ধরেন জামাত, হেফাজত, তারা তো আছে একরকম, যারা না তারাও কিন্তু ধর্ম ব্যবহার করে। আমরা যদি আওয়ামী লীগ গত সরকার দেখি, বা আমাদের দেশে বামপন্থী অনেক লোক দেখবেন, তারাও কিন্তু অনেকভাবে ধর্মকে ব্যবহারের চেষ্টা করে, এবং সেই ধর্মকে ব্যবহার করতে গিয়ে অনেক রকম তিক্ততা, অনেক রকম বিভ্রান্তি তৈরি হয়। সো সেই জায়গা থেকে বোধহয় রাজনীতিতে যে ধর্মের ব্যবহার, সেই ধর্মের ব্যবহার যে ধর্মকে আনতে চায় না সেও ব্যবহার করে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও করে। ফলে সেটা আসলে আমি মনে করি যে সেটা এক ধরনের বিভ্রান্তি তৈরি করে, সেটা এমন অবস্থা তৈরি করে যে আপনি সারা জীবন যেটার কথা বলছেন, কখনো কখনো আবার সেটা আপনি পুরোপুরি প্রকাশ করতে পারেন না। ফলে ধর্ম নিয়ে রাজনীতি করে আসলে কিছু জটিল জায়গা আছে, কিছু জায়গা আছে যা আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলবে। সেটাই হয়তো এখন আমরা দেখতে পাচ্ছি।